ব্রেকআপের পরে বাইরে থেকে সে খুব স্ট্রং দেখায়, চুপচাপ, ঠান্ডা, উদাসীন। কিন্তু ভিতরে একটা ভয়ানক যুদ্ধ চলছে। একদিকে তার অহংকার বলে, মাথা নোয়াবি না, ফিরে যেও না, নিজের মর্যাদা রক্ষা করো। আর অন্যদিকে তার অনুভূতিগুলো ফিসফিস করে, ওকে মনে পড়ছে কিছু অসম্পূর্ণ রয়ে গেছে। এই যুদ্ধটাই বাইরে থেকে কেউ দেখে না, কিন্তু এই যুদ্ধটাই ঠিক করে দেয় সে আবার ফিরে আসবে নাকি চিরতরে নিজের কাছে হার মানবে। এই ভিডিও ব্রেকআপের গল্প নয়, এটা ওই মানুষের মনের ভেতরে চলছে এমন একটা যুদ্ধের গল্প, যিনি তোমাকে ছেড়ে গেছে কিন্তু আজও শান্তিতে নেই, জিপে আছো। আর ঠিকভাবে শোনো, এই যুদ্ধে ইগো আর ফিলিংস দুজনেই জিততে পারে না। শেষ পর্যন্ত জিতবে শুধু একজন। কে আর কেন? হ্যালো বন্ধুরা, আমি তোমাদের প্রিয় মাইন্ড গ্লোরি। ভিডিও শুরু করার আগেই যদি তোমাদের এমন রিয়েল আর গভীর টপিকস পছন্দ হয় তাহলে এই ভিডিওটা লাইক করে দাও, আর যদি চ্যানেলটা নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে নাও, যাতে এমন কোনো ভিডিও মিস না হয়। পার্ট 1, যখন ভিতরের লড়াই তীব্র হয়ে যায়। ব্রেকআপের পরে সবচেয়ে বড় মিথ্যা যেটা বলা হয় সেটা হলো সব ঠিক আছে। না, কিছুই ঠিক থাকে না। যে মানুষ তোমাকে ছেড়ে গেছে সে বাইরে থেকে যতই নর্মাল দেখাক, ভিতরে তার সবচেয়ে বেশি গণ্ডগোল তখনই শুরু হয়, কারণ এখন তার সামনে দুইটা আওয়াজ আছে। একটাই বলে, তুই স্ট্রং, তুই ঝুঁকে যাবি না, তুই ফিরে যাবে না। আর অন্যটা খুব ধীরে বলে, এত ধীরে যে সে নিজেও মানতে চায় না, তার অভ্যাস এখনও আছে, কিছু কথা আজও মনে পড়ে, হয়তো আমি খুব দ্রুত হাল ছেড়ে দিয়েছিলাম। এখান থেকেই আসল লড়াই শুরু। অহংকার কখনো চিৎকার করে না, অহংকার তোমাকে আবেগী হতে দেয় না। অহংকার বলে, যদি তুই চলে গেলে তাহলে হারবি, মানুষ কি ভাববে, তার ছাড়াও তো বাঁচতে হয়। আর ঠিক এই ইগো তাকে বাইরে থেকে ঠান্ডা, চুপচাপ, আনবদার্ড বানিয়ে দেয়। কিন্তু ভালো করে ভাবো তো, যদি সত্যিই কোনো পার্থক্য না পড়তো তাহলে বারবার নিজেকে স্ট্রং প্রমাণ করার দরকার পড়তো কেন? এইখানেই প্রথম ফাটল পড়ে। ফিলিংস কোনো সিনেমার জিনিস না, ফিলিংস প্র্যাকটিক্যাল। ফিলিংস হঠাৎ এমন মুহূর্তে আসে যখন রাতে ফোন আনলক হয়, যখন কোনো গান বেকারেই ভারী লাগতে শুরু করে, যখন কারো সঙ্গে কথা বলতে বলতে মন অন্য কোথাও থাকে। ফিলিংস কিছু চায় না, শুধু রিমাইন্ড করায়। আর ঠিক এই জিনিস ইগোকে ব্যথা দেয়। এখন ভালো করে শোনো, অহংকার কখনো একাই জিততে পারে না, কিন্তু অনুভূতিও তাড়াতাড়ি জিততে পারে না। তাই যে মানুষ বাহির থেকে চুপচাপ থাকে সে ভিতরে সবচেয়ে বেশি গোলমাল করে। সে নিজের সঙ্গে প্রশ্ন করে, আমি কি ঠিক ছিলাম? যদি সে সত্যি সামনে এগিয়ে যায় তাহলে আমি কি বদলে গেছি? আর এই প্রশ্নগুলো তাকে শান্তিতে বসতে দেয় না। যেদিন সে বুঝতে পারে যে তুমি আর প্রতিক্রিয়া দিচ্ছ না, সেই দিন তার অহংকার সবচেয়ে বেশি প্যানিক করে। কারণ অহংকারকে লড়াই চাই, প্রতিক্রিয়া চাই, প্রমাণ চাই যে সামনের মানুষ এখনও জড়িত আছে। নীরবতা অহংকারকে মেরে ফেলে আর ফিলিংসকে জীবিত রাখে। এখন সে মানুষ বারবার মনে করবে, বিনা কারণ চেক করবে, নিজেকে ব্যস্ত দেখানোর চেষ্টা করবে, কিন্তু একটাই করবে না, নিজেই মানবে যে তার কাছে এটার গুরুত্ব আছে। আর এই ভিতরের দ্বন্দ্বই তাকে ধীরে ধীরে দুর্বল করে। সত্যি বলি, কখনো কি তোমার মনে হয়েছে যে সামনে যে মানুষটা স্ট্রং দেখাচ্ছিল কিন্তু ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল? যদি হ্যাঁ, তাহলে তুমি জানো এই যুদ্ধটা কতটা বিপজ্জনক। এখন ভালো করে শোনো, এই যুদ্ধে যে যত তাড়াতাড়ি অহংকার ছেড়ে দেয় সে হারায়, যে ফিলিংসকে অবহেলা করে সেও হারায়। তো জিতে কে? জিতে সেই মানুষ যে সামনে ওকে নিজের সাথে লড়তে দেয়। আর এইটাই আমরা পরের অংশে খুলব, যে এই লড়াই কোন মোড়ে ঘুরে যায় এবং ফিরে আসার চিন্তা কোথা থেকে জন্ম নেয়। এখন থেকে ব্যাপারগুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এখন ইগো আর ফিলিংস শুধু তর্ক করে না, এখন তারা একে অপরকে স্যাবোটাজ করতে শুরু করে। ইগোকে এ ব্যাপারে কোনো মাথা ব্যথা হয় না যে তুমি তাকে মনে করো কিনা। ইগোকে ব্যথা লাগে যখন দেখে তুমি তাকে মনে না করেও সুখী দেখাচ্ছ। এটাই সেই পয়েন্ট যেখানে ইগো কাঁপতে শুরু করে, কারণ ইগোর পুরো পরিচয় এটাই তার উপর নির্ভর করে। আমার ছাড়া সে অসম্পূর্ণ। আর যেদিন এই ভ্রান্তি ভেঙে যায়, ইগো প্যানিক মোডে চলে যায়। অনুভূতিগুলো কোনো নাটক করে না, ওগুলো চুপচাপ প্রশ্ন তোলে, যদি সে সত্যি এগিয়ে যায় তাহলে কি আমি সত্যি বদলে যাব? আমি কি এতটা বিশেষ ছিলাম না? আর এই প্রশ্নগুলো ইগোকে ভিতর থেকে খেয়ে ফেলে। এই পর্যায়ে মানুষ হঠাৎ পুরনো চ্যাটস মনে করতে শুরু করে, বিনা কারণে অনলাইন স্ট্যাটাস দেখতে থাকে এবং নিজের সঙ্গে মিথ্যা বলে যে স্রেফ দেখছিলাম। কিন্তু সত্য হলো, অনুভূতিগুলো এখন নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে। এবার একটা অদ্ভুত সময় আসে। ওটাই মেসেজ করতে চায়, কিন্তু ইগো থামাচ্ছে। ইগনোর করতেও চায়, কিন্তু ফিলিংস শান্ত থাকতে দিচ্ছে না। তো সে কি করে? স্টোরি দেখবে কিন্তু রিয়্যাক্ট করবে না, অনলাইনে থাকবে কিন্তু কথা বলবে না, অন্য কারোর সঙ্গে খুশি দেখাবে কিন্তু সেটা ফেক হবে। আর এই কনফিউশন তার মনকে ভেতর থেকে ক্লান্ত করে দেয়। যে মানুষ সত্যি মুভ অন করে ফেলেছে তাকে প্রমাণ করার দরকার পড়ে না, কিন্তু যে মানুষ অভিনয় করছে সে প্রতিটা মুভ দিয়ে কিছু প্রমাণ করতে চায়।
আর এই প্রমাণ করে যে ভেতরের লড়াই এখনও শেষ হয়নি। এখন লক্ষ্য করো, যেদিন তুমি প্রশ্ন করা বন্ধ করে দাও, উত্তর অপেক্ষা করো না আর বদলা না নিয়ে চুপ থাকো, ঠিক সেই দিনেই ক্ষমতা চুপি চুপি বদলে যায়। কারণ তখন লড়াই একতরফা হয়ে যায়। তুমি বাইরে চলে এসেছো, ও ভিতরে আটকে আছে। এখন অহংকার শেষ চেষ্টা করে। ও বলে, যদি আমি যোগাযোগ করি তাহলে আমার মর্যাদা কমে যাবে, যদি আমি মাথা নত করি তাহলে আমি হারব। কিন্তু অনুভূতিগুলো তখন অনেক শক্তিশালী হয়ে গেছে, তাই মানুষ রাতে বেশি অশান্ত থাকে, ছোট ছোট ব্যাপারে রেগে যায়, আর একাকিত্ব থেকে ভয় পেতে শুরু করে। এখান থেকেই ফাটল দেখা দিতে শুরু করে। যেদিন ওর মনে হয় যে ও আর আমাকে প্রুফ দিতে চায় না, সেই দিন ইগো ভেঙে পড়ে। কারণ ইগো সবচেয়ে বেশি কষ্ট পায় এই কথা থেকে যে সে আর তোমার মনের কেন্দ্রে নেই। তোমার কি কখনো এমন মনে হয়েছে যে মানুষটা সবচেয়ে বেশি উপেক্ষা করত আসলে ও ভিতর থেকে সবচেয়ে বেশি দ্বিধাগ্রস্ত ছিল? যদি হ্যাঁ, তাহলে তুমি বুঝতে পারো এই লড়াইটা কতটা রিয়াল। এখন পরের প্রশ্ন ওঠে, যদি ইগো ভেঙে পড়ে আর অনুভূতি শক্তিশালী হয়ে যায়, তাহলে প্রথম পদক্ষেপ কে নেয়, আর সেই পদক্ষেপ কেমন হয়? সরাসরি মেসেজ না কোনো নীরব সংকেত? ঠিক এখানেই পরের অংশ শুরু হবে। বন্ধুরা, এক ছোট কথা বলতে চাই। এই মুহূর্তে আমার একটু টাকার দরকার জরুরি কাজে, তাই তোমাদের সাথে খোলাখুলি কথা বলছি। তোমাদের মন যদি চায় আর সম্ভব হলে একটু সাহায্য করতে পারো। কিন্তু একটা কথা স্পষ্ট করে বলি, কোনো জোর বা বাধ্যবাধকতা নেই। যদি তোমার এখন দেওয়ার ক্ষমতা না থাকে, তাও একদম ঠিক আছে। তুমি এখানে বসে ভিডিও দেখে, শোনো, বুঝো, সেটাই আমার জন্য অনেক বড় কথা। সেই সাপোর্টেই আমি আগেই অনেক খুশি। কিন্তু যদি আপনার মনে হয় হ্যাঁ, আমি একটু সাহায্য করতে পারি, তাই কমেন্টে ইউপিআই আইডি পিন করে দিয়েছি, আর ডেসক্রিপশনেও দিয়েছি, স্ক্রিনেও দেখাচ্ছে। ওই আইডির মাধ্যমে আপনি সাপোর্ট করতে পারবেন। যতটুকু ভালো লাগে ততটুকুই। এই সময় আমার একটু সাহায্যের দরকার, তাই আপনাদের সাথে সোজা সাপটা কথা বলছি। আর যদি সাহায্য করতে না পারেন, কোনো সমস্যা নেই, আপনার এখানে থাকা আমার জন্যেই অনেক। আর যদি ইউপিআই দিয়ে সাহায্য করেন, একবার কমেন্টে জানিয়ে দেবেন। এখন চলুন আবার সেই কথায় ফিরে যাই, যার জন্য আপনি এখানে আটকে আছেন। পার্ট 2। তখন যখন অহংকার দেখা দেয়, কিন্তু অনুভূতিগুলো নিয়ন্ত্রণে চলে এসেছে। এখন এখানে গল্পটা পরিষ্কার হয়ে যায়। পার্ট 1-এ অহংকার আর অনুভূতি লড়াই করছিল, কিন্তু পার্ট 2-এ ধীরে ধীরে বিজয় ঠিক হতে শুরু করে। আর মজার ব্যাপার হচ্ছে, যাকে মনে হয় সে জিতছে, আসলে সে হারছে। বাইরে থেকে শান্ত আর ভিতর থেকে ভাঙাচোরা মানুষ। এখন বাইরে থেকে এমন দেখায় যেন তার কোনো গুরুত্বই নেই, সে ব্যস্ত, সে সামনে এগিয়ে গেছে। কিন্তু ভিতরে কি চলছে? ভিতরে একটা চলমান তুলনা। সে এখন কেমন আছে? হয়তো বেশি খুশি তো নয়। যদি সে আমাকে সত্যিই ছেড়ে দিল? এখান থেকেই শুরু হয় নিজের মর্যাদার নাটক। অহংকার আর বলে না আমার কোনো ব্যাপার নেই। অহংকার এখন চতুর হয়ে যায়, বলে আমি বিরক্ত করতে চাই না, আমি পরিণত, আমি কিছু স্পেস দিচ্ছি। কিন্তু আসলে সেটা স্পেস না, ভয় আছে। ভয় এই কথা নিয়ে যে হয়তো উত্তর আসবে এমন যা অহংকার সামলাতে পারবে না। এখন একটা খুব সাধারণ ব্যাপার ঘটে। সে ভাবে, যদি সে আমাকে মিস করত, নিজে বলতো। যদি আমি গুরুত্বপূর্ণ হতাম, সে যোগাযোগ করত। আর এখানেই দুই অহংকার ফাঁদে আটকে যায়। কেউ কিছু বলে না, কিন্তু দুজনেই ভাবছে সাইলেন্ট যুদ্ধ চলছে। এখন পরিস্থিতি বদলাচ্ছে। সে তোমার স্টোরি স্কিপ করে না, শুধু রিয়্যাক্ট করে না। তোমার নামের নোটিফিকেশন এলে স্ক্রিন অনেকক্ষণ খোলা থাকে। হঠাৎ পুরনো গানগুলো মনে পড়ে যায়, আর এই ফিলিংগুলো ধীরে ধীরে শক্তি নিয়ে মাথাচাড়া দেয়। অহংকার এখন শুধু গার্ড, চালক নয়। এখন বুঝতে পারে, যদি আমি এতটা শক্তিশালী হই, তাহলে এই সব অনুভবই করতাম না। আর এই উপলব্ধি অহংকে চুপ করিয়ে দেয়। কারণ এখন তুলনা শেষ হয়ে যাচ্ছে। এখন সে ভাবছে আমি ভালো না, সে নয়, আমরা আলাদা। কেন হলো? এখান থেকেই রিটার্ন থট জন্ম নেয়। কিন্তু মনে রাখতে হবে, রিটার্ন সবসময় মেসেজ থেকে আসে না। প্রথম সিগন্যাল হয় হঠাৎ করে কোনো কনসার্ন বা ফেক কারণে হ্যালো বলা, বা একদম র্যান্ডম কোনো কথা বলা। কেন? কারণ ইগো এখনও ভয় পাচ্ছে, কিন্তু ফিলিংস আর চুপ থাকতে পারছে না। যদি কেউ সত্যিই এগিয়ে গিয়ে থাকে, তাহলে তার পিছনে তাকানোর দরকার পড়ে না। কিন্তু যে বারবার পিছনে তাকায়, সে আসলে এগোচ্ছে না। যদি তুমি এখনও ভিডিওতে থাকো, তাহলে মানে এটা তোমার গল্পকে স্পর্শ করছে। তাই একে এভাবে ছেড়ে দিও না। সামনে যা আসছে সেটাই আসল ক্ল্যারিটি। মিলবে। তুমি কি কখনো অনুভব করেছ যে যেই মানুষটা সবচেয়ে বেশি ইগো দেখায়, আসলে ওটাই ভিতর থেকে সবচেয়ে বেশি ভেঙে পড়ে?
এখন এখান থেকে মানুষ নিজেকে ঠকাতে শুরু করে। সে জানে কিছু ভুল হচ্ছে, কিন্তু স্বীকার করতে চায় না, কারণ স্বীকার করার মানে ইগোকে মানা যে সে ভুল ছিল। এখন ইগো বলে না আমার কিছু যায় আসে না। ইগো চালাক হয়ে যায়, বলে আমি আগের মতো মানুষ আর নই, আমি বদলে গেছি, এখন আমাকে কেউ সহজে প্রভাবিত করতে পারবে না। কিন্তু সত্য হলো, যদি সত্যিই কিছু যায় আসে না, তাহলে বারবার নিজেকে বোঝানোর দরকারই হয় না। কেন লাগে? ঠিক এখানেই অহংকার ধরা পড়ে। এখন অনুভূতিগুলো আর স্মৃতি ফেরায় না, এখন অনুভূতিগুলো খালি ভাব দেখায়। এমন একটা খালি ভাব যেখানে কাউকে কিছু শেয়ার করার ইচ্ছে হয়। কোনো ছোট জয়ের খুশি কেউ উদযাপন করে না, আর কেউ জিজ্ঞেস করে না আজকের দিন কেমন গেল। আর ঠিক এখানেই মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে। আগে চুপ থাকা শক্তি মনে হতো, এখন চুপ থাকা ভারী লাগতে শুরু করে। এখন সে ভাবে এতদিন হয়ে গেল, ও তো কিছু বলল না, সত্যিই কি ওর কোনো ফারাক পড়ে না? ঠিক এখানেই প্রথমবার অহংকার কাঁপতে শুরু করে, কারণ অহংকার সবসময় মনে করে আমি গুরুত্বপূর্ণ। যখন কনফার্ম হয় না, তখন উদ্বেগ শুরু হয়। তারপর একটা সময় আসে যখন মানুষ নকল সাধারণ হয়ে যায়। বাইরে হাসে, বন্ধুদের সাথে চিল করে, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়, কিন্তু ভিতর থেকে একটা লাইন বারবার চলে, এইসব দেখানোর দরকার কেন পড়ছে? আর এই অনুভূতিগুলো চুপচাপ জিতে যায়। তারপর সে বুঝতে শুরু করে, যদি আমি সত্যিই ভুল হতাম, তাহলে এসব অনুভবই করতাম না। আর এই উপলব্ধি ইগোকে সবচেয়ে বেশি আঘাত দেয়, কারণ ইগো তখনই হেরে মানে যখন তার কাছে কোনো যুক্তি থাকে না। নিয়ন্ত্রণ সেই মানুষের হাতে থাকে না যে বেশি কথা বলে, কন্ট্রোল তারই হাতে থাকে যার ছাড়া জীবন চলতে দেখায়। আর যতই সে দেখে তুমি রিয়্যাক্ট করছো না, তোমার চস হচ্ছে না, তুমি এক্সপ্লেন করছো না, ততই তার ভিতর ইমব্যালেন্স বাড়তে থাকে। যে মানুষটা ভাবছে সে তোমাকে ইগনোর করছে, আসলে সে নিজেকে ইগনোর করার চেষ্টা করছে, আর এই চেষ্টা বেশি দিন টেকে না। এখন ইগো শেষ একটা অজুহাত বানায়, হয়তো এটা একটা ফেজ, সবার সাথেই হয়, একটু সময় লাগবে। কিন্তু এখন ফিলিংস আর অপেক্ষা করে না, ফিলিংস এখন প্রশ্ন করে না, এখন তো জবাব চায়। ফিরতি মেসেজ আগে আসে না, ফিরতি আসতে একটা ভাবনা লাগে আগে, একটা ভাবনা যা বারবার আসে, যদি একবার কথা বলি, যদি খোঁজ নিই, যদি শুধু হ্যালোও বলি। আর ঠিক তখনই এই অহংকার শেষবারের মতো ভেঙে পড়ে। কখনো কি মনে হয়েছে যে মানুষটা বলেছিল আমি ঠিক আছি, সে আসলে সবচেয়ে বেশি অস্থির ছিল? যদি হ্যাঁ, তাহলে তুমি বুঝতে পারো এই স্টেজটা কতটা বাস্তব। এখন পরের অংশটা আরও ঝুঁকিপূর্ণ, কারণ এখন প্রশ্ন আর সেটা ভাববে কিনা না, এখন প্রশ্ন হলো অহংকার দুর্বল হলে প্রথম প্রতিক্রিয়া কেমন হয়, আর সে কি করবে? অ্যাকশন কি সত্যিই ইমানদার হয়, নাকি শুধু একটা পরীক্ষা? পার্ট 3, যখন ইগো চুপ হয়ে যায় আর আসল সমস্যা শুরু হয়। এখন পর্যন্ত একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেছে, যে মানুষটা বাইরে থেকে মজবুত দেখাচ্ছিল, এখন ভিতর থেকে আর ততটা মজবুত নেই। কিন্তু খেয়াল করো, এই স্টেজটা ভালোবাসার নয়, এটা লস বুঝার স্টেজ। আর এইটাই সবচেয়ে অস্বস্তিকর। এখানে একটা খুব কমন ভুল ধারণা ভেঙে পড়ে। মানুষ ভাবেন যখন ওর তোমাকে মনে পড়বে সে ভালোবাসা নিয়ে আসবে। না, যখন ওর তোমাকে মনে পড়ে তখন প্রথম যা ভেঙে যায় সেটা ইগো নয়, ওর কন্ট্রোল। কারণ এখন সে মনে করতে শুরু করে যে তুমি আগাম আন্দাজ করছো না, তুমি পাওয়া যাচ্ছে না, তুমি কিছু বুঝিয়ে বলছো না, আর সব কিছু নিয়ন্ত্রণ হয় আগাম অনুমানের ওপর। এখন একটা মিষ্টি কিন্তু বিপজ্জনক ব্যাপার আছে। সে তোমাকে মিস করে এমনটাই নয় যে তুমি কত ভালো ছিলে, সে তোমাকে মিস করে কারণ তুমি তার জন্য সেফ ছিলে। আর যখন সেফ জিনিসগুলো চলে যায় তখন মানুষ ভয় পায়। এই পর্যায়ে সে হঠাৎ সাধারণ স্বরে কথা বলবে, পুরানো জোকস রিহার্স করবে, এমনভাবে আচরণ করবে যেন কিছুই হয়নি। আর সামনে বসা ভাববে হয়তো সব ঠিকঠাক হয়ে যাচ্ছে। না, এটা ঠিক হওয়া নয়, এটা ক্ষত দূর হওয়া। কন্ট্রোল আছে, এখন ভালো করে বোঝো, যদি সব ঠিক থাকতো তাহলে ব্যাপারটা ক্লিয়ার হতো, যদি সব ঠিক থাকতো তাহলে দিক নির্দেশনা থাকতো। কিন্তু এখানে শুধু আরাম আছে, স্পষ্টতা নেই। যে মানুষ সত্যিই তোমার দরকার সে ঝুঁকি নেয়, আর যে ঝুঁকি নেয় না সে শুধু ক্ষতির ভয় পায়, সম্পর্কের ভয় নয়। এখন এই পর্যায়ে সেই মানুষ একটা কাজ তো করবেই, সে তোমাকে মানসিকভাবে পরীক্ষা করে। তোমার টোন কেমন, তোমার এনার্জি কতটা উষ্ণ, তুমি আগের মতো কি খোলাখুলি আছো নাকি না। আর যদি তুমি একটু বেশি উপলব্ধ হয়ে যাও, সে ভিতর থেকে আরাম বোধ করে, কারণ সে নিশ্চিত হয়ে যায়। মিলেই যায়, এখনও অপশান খোলা আছে। মানুষ ভাবে যদি আমি একটু ভালোবাসা দেখাই তাহলে সে ফিরে আসবে, কিন্তু ভালোবাসা দেখানো তখনই কাজ করে যখন কমিটমেন্ট থাকে। এখানে তো কমিটমেন্ট নেই, এখানে শুধু দোআশা আছে। ফিলিংস ফিরে আসা মানে এটা না যে ইন্টেনশনও ফিরে এসেছে, আর এটাই বেশিরভাগ মানুষ বুঝতে পারে না। এখন এই স্টেজে তোমার মধ্যেও পরিবর্তন আসে। এখন তুমি বেশি প্রশ্ন করো না, বেশি ব্যাখ্যা দাও না, বেশি প্রমাণ দাও না। আর এই নীরবতা বাধ্যতামূলক নয়, এটা স্পষ্টতা।
কারণ এখন সে ভাবছে তুমি অবজার্ভ করছো, আর অবজার্ভ করা মানেই সব সময় সুবিধার থাকে। এখন আরেকটা অস্বস্তিকর সত্য, যেদিন ও মনে করে যে এই মানুষটা এখন ইমোশনালি ফ্রি, সেদিন ওর দুটো ভয় ঘিরে ধরে, হারানোর ভয়, বদলানোর ভয়। আর এই দুই ভয়ই ইগোকে ভেঙে দেয়। কখনো ও খুব উষ্ণ থাকবে, কখনো একদম ঠান্ডা। এই মুড সুইংস না, এটা ভেতরের লড়াইয়ের লক্ষণ। এখানে অনেকেই ভুল করে, কারণ তারা কনসিস্টেন্সিকে ভালোবাসা মনে করে। কিন্তু কনসিস্টেন্সি যদি স্পষ্ট না হয়, তাহলে সেটা শুধু আরামদায়ক সময় কাটানো ছাড়া কিছু নয়। তুমি কি লক্ষ্য করেছো, কখনো কেউ তোমায় হারানোর ভয়ে ভয় পায়, কিন্তু কমিট করতেও ভয় পায়? তাই সে সবচেয়ে কনফিউজিং ভার্সন হয়ে যায়। যদি হ্যাঁ, তাহলে তুমি ঠিক সেই স্টেজ পার করে এসেছো যেখানে সে ফিরে আসার কোনো লক্ষণ নেই, কিন্তু চলে যেতে দিচ্ছে না। এখন এখান থেকে গল্পটা আরও বেশি অস্বস্তিকর হয়ে যায়, কারণ সেই মানুষটা না পুরোপুরি দূরে, না পুরোপুরি কাছে, আর এই অবস্থায় সবচেয়ে বেশি মাথা ঘামায়। এখন একটা কথা মন দিয়ে বোঝো, যদি কেউ সত্যিই তোমাকে চায়, তাহলে সে তোমাকে নিয়ে স্পষ্ট হয়। আর যদি কেউ সত্যিই তোমাকে ছেড়ে গিয়েছিল, তাহলে সে একদম গায়েব হয়ে যেত। কিন্তু এখানে না, এই তো সেটাই। তাহলে প্রশ্ন উত্থাপন হয়, এটা আসলে কি? সে তোমাকে ব্যাকআপ হিসেবে রাখছে না, সে তোমাকে একটা ইমোশনাল কুশন হিসেবে রাখছে। এমন একটা জায়গা যেখানে সে পড়তে পারে যদি বাকি সব কিছু ফেল হয়ে যায়। আর এইটাই সবচেয়ে বেশি ব্যথা দেয়। এখন এই ফেজে সে একটা আলাদা ধরনের কথা বলে। ভালো করে শোনো, আমি কনফিউজড, আমি নিজেও জানি না আমি কি চাই, চলো জিনিসগুলো ফ্লোতে যেতে দিই। এটা সততা না, এটা ডিসিশন এড়ানো। কারণ ডিসিশন নেওয়া মানে একটা জিনিস হারানো, আর সে সেটা হারাতে চায় না, সে শুধু ঝুঁকি নিতে চায়। এখন এখানে বেশিরভাগ মানুষই নিজেরাই নিজেকে বোঝায়, অন্তত কথা তো বলছে, পুরোপুরি উপেক্ষা তো করছে না। আর এখান থেকেই ধীরে ধীরে নিজের সম্মান হারাতে থাকে। যে মানুষ সত্যিই তোমাকে হারানোর ভয় পায়, সে তোমাকে অনিশ্চয়তার মধ্যে রাখে না। আর যে তোমাকে অনিশ্চয়তার মধ্যে রাখে, সে নিজের আরামের কথা ভাবছে, তোমার নয়। এখন এই স্তরে সে তোমার ধৈর্য দেখছে। তুমি কতক্ষণ প্রশ্ন না করে থাকতে পারো, তুমি কখন আবেগপ্রবণ হয়ে পড়ো, তুমি কখন নিজেকে সঠিক প্রমাণ করতে শুরু করো। আর প্রতিবার সে নিজের অবস্থান সামঞ্জস্য করে। কখনো কখনো হঠাৎ করেই যত্নশীল হয়ে যাবে। খেয়েছো? সব ঠিক আছে? আজ একটু অফ মনে হচ্ছে। আর তুমি ভাবছো হয়তো সত্যিই পার্থক্য পড়ছে, কিন্তু পার্থক্য পড়ছে ফিলিংসে, ইন্টেনশনে না। এখন মনোযোগ দাও। যত্ন কিন্তু স্পষ্টতা ছাড়া শুধু আরাম দেয়, কমিটমেন্ট দেয় না। এখন তুমি ইমোশনাল আপডেট দেওয়া বন্ধ করে দাও, প্রতিটা মেসেজের মানে খোঁজা বন্ধ করে দাও, আর নীরবতাকে ভয় পাও না। এই পরিবর্তন শোরগোল করে না, কিন্তু প্রভাব অনেক গভীর। কারণ এবার প্রথমবার সে নিজেকে অনিশ্চিত মনে করে। এখন সে ভাবছে যদি এটা সত্যি এগিয়ে যায়, তাহলে আর এইটাই ভাবতে থাকে। ইগো ভয়কে ট্রিগার করে, না যে ভয় ইগোকে। ইগো বলে আমি মূর্খতা দেখাবো না। ভয় প্রশ্ন করে যদি আমি হারি তাহলে কি হবে? আর যখন ভয় জোড়াজুড়ি করে, তখন আচরণ বদলে যায়। তখন সে পরোক্ষভাবে মনোযোগ খোঁজে, রেসপন্স টাইম লক্ষ্য করে, তোমার লাইফে পরিবর্তন অনুভব করতে শুরু করে। তবুও অস্পষ্ট থেকে যায়। কেন? কারণ স্পষ্ট হওয়া মানে ঝুঁকি নেওয়া। মানুষ ভাবে যদি আমি একটু উষ্ণতা দেখাই, তাহলে সে আরাম বোধ করবে। কিন্তু এই পর্যায়ে আরাম দেওয়া কোনো সেশন নয়। আরাম দিলে সে আরও দেরি করে। যেদিন তুমি এটা বুঝতে পারবে যে এই মানুষটা আমাকে চায় কিন্তু দাম দিতে চায় না, ঠিক সেই দিন থেকেই তুমি মানসিকভাবে মুক্ত হতে শুরু করো। এখন পুরো পাওয়ারই উল্টে যায়। এখন সে তোমাকে বুঝতে চায়, আর তুমি পরিস্থিতি বুঝে গেছো। কখনো মনে হয়েছে কেউ তোমাকে হারাতে চায় না, কিন্তু তোমাকে বেছে নেওয়ার সাহসও করে না? যদি হ্যাঁ, তাহলে তুমি এই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ। এখন পরের অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখন ওই মানুষটা হয় শেষ পর্যন্ত এগিয়ে আসবে, অথবা এক শেষ কৌশল খেলবে যাতে সে তোমাকে আবার ইমোশনাল লুপে ফেলে দিতে পারে। আর অধিকাংশ মানুষ এখান থেকেই সব কিছু হারিয়ে ফেলে। এখান থেকেই পরের অংশ শুরু হয়, পার্ট 4, যখন সে শেষবার নিজের সঠিক প্রমাণ করার চেষ্টা করে। এখন পর্যন্ত একটা কথা স্পষ্ট হয়ে গেছে, সেই মানুষ পুরোপুরি হারায়নি, পুরোপুরি ফিরে আসেনি, এবং এখন তার ভেতর একটা চাপ তৈরি হয়েছে। এই চাপ ভালোবাসার নয়, এই চাপ সেলফ ইমেজের। এখন বোঝো এখানে কি চলছে। এই পয়েন্টে তার ভেতরে দুটো কথা সংঘর্ষ করে, আমি ভুল হতে পারি না, কিন্তু আমি এটা হারাতেও পারি না। আর এই বিরোধিতা তার আচরণকে অদ্ভুত করে তোলে। প্রথমে ইগো চুপ ছিল, এখন ইগো নিজের বেকায়দা ঠিক করার চেষ্টা করছে। এখন সে এমন কিছু বলছে যেন আমি কখনো তোমাকে আঘাত দেওয়ার ইচ্ছে রাখিনি, পরিস্থিতি এমনই ছিল, তুমি নিজেও বুঝতে পারোনি। এই কথাগুলো মাফ চাইবার মতো নয়, এটা ইমেজ ঠিক করার চেষ্টা মাত্র। সে প্রমাণ করতে চায় যে ভুল হয়েছে, হলেও পুরোপুরি তার দায় নেই,
কারণ দায় নিলে তাকে বদলাতে হবে, আর বদলানো ইগোকে সবচেয়ে বেশি ভয় দেখায়। মানুষ মনে করে কমপক্ষে মান নিচ্ছে, কিন্তু ভালো করে দেখো, মানা আর গ্রহণ করা দুটো আলাদা জিনিস। এখানে সে ভুল মানছে, কিন্তু তার পরিণতি নিচ্ছে না, আর ফলাফল কোনো পরিবর্তন হয় না। এখন সে তোমাকে মানসিকভাবে বিভ্রান্ত করে। কিভাবে? কখনো বলে তুমি খুব পরিপক্ক, আর পরের মুহূর্তেই কিন্তু তুমিও একটু বেশি আশা করে ফেলো। এই মিশ্র প্রতিক্রিয়া তোমাকে নিজের উপর সন্দেহ করতে বাধ্য করে। সে সামনে থাকা ব্যক্তিকে বেশি শক্তি দিয়ে দেয়। এখন সে চায় তুমি মেনে নাও, হয়তো আমি একটু বেশি করেছিলাম। আর যদি তুমি এটা মেনে নাও তাহলে তার অহংকার শান্ত হয়, কারণ তখন দায়িত্ব সমান হয়ে যায় আর সে বাঁচে। কারণ এখানে সম্পর্ক বাঁচে না, প্যাটার্ন রিসেট হয়। যদি এখানে অহংকার বাঁচে তাহলে আগেও তাই সাইকেল চালাবে। এই স্টেজে তোমার কাজ কি? না লড়াই, না বোঝানো, না প্রমাণ, শুধু একটা জিনিস, স্পষ্টতা কিন্তু কোমলতা ছাড়া। মানে তুমি শোনো, তর্ক করো না, যুক্তি দাও না, কিন্তু এক্ষুনি রাজিও হয়েও না। এখন ইগো নিজের বেকায়দা ঠিক করার চেষ্টা করছে। এখন সে এমন কিছু বলছে যেন আমি কখনো তোমাকে আঘাত দেওয়ার ইচ্ছে রাখিনি। পরিস্থিতি এমনই ছিল, তুমি নিজেও বুঝতে পারোনি। এই কথাগুলো মাফ চাইবার মতো নয়, এটা ইমেজ ঠিক করার চেষ্টা মাত্র। সে প্রমাণ করতে চায় যে ভুল হয়েছে, হলেও পুরোপুরি তার দায় নেই, কারণ দায় নিলে তাকে বদলাতে হবে, আর বদলানো ইগোকে সবচেয়ে বেশি ভয় দেখায়। মানুষ মনে করে কমপক্ষে মান নিচ্ছে, কিন্তু ভালো করে দেখো, মানা আর গ্রহণ করা দুটো আলাদা জিনিস। এখানে সে ভুল মানছে, কিন্তু তার পরিণতি নিচ্ছে না, আর ফলাফল কোনো পরিবর্তন হয় না। এখন সে তোমাকে মানসিকভাবে বিভ্রান্ত করে। কিভাবে? কখনো বলে তুমি খুব পরিপক্ক, আর পরের মুহূর্তেই কিন্তু তুমিও একটু বেশি আশা করে ফেলো। এই মিশ্র প্রতিক্রিয়া তোমাকে নিজের উপর সন্দেহ করতে বাধ্য করে। সে সামনে থাকা ব্যক্তিকে বেশি শক্তি দিয়ে দেয়। এখন সে চায় তুমি মেনে নাও, হয়তো আমি একটু বেশি করেছিলাম। আর যদি তুমি এটা মেনে নাও তাহলে তার অহংকার শান্ত হয়, কারণ তখন দায়িত্ব সমান হয়ে যায় আর সে বাঁচে। কারণ এখানে সম্পর্ক বাঁচে না, প্যাটার্ন রিসেট হয়। যদি এখানে অহংকার বাঁচে তাহলে আগেও তাই সাইকেল চালাবে। এই স্টেজে তোমার কাজ কি? না লড়াই, না বোঝানো, না প্রমাণ, শুধু একটা জিনিস, স্পষ্টতা কিন্তু কোমলতা ছাড়া। মানে তুমি শোনো, তর্ক করো না, যুক্তি দাও না, কিন্তু এক্ষুনি রাজিও হয়েও না। আর এই আচরণ ওকে সবচেয়ে বেশি অস্বস্তি দেয়, কারণ এখন ওকে লড়াই পাওয়া যাচ্ছে না, ওকে স্বীকৃতি পাওয়া যাচ্ছে না, বিনা খরচায় ক্ষমা পাওয়া যাচ্ছে না। যদি এই মানুষ এখন আবেগগতভাবে ম্যানিপুলেট না হয়, তাহলে মানে সত্যিই ও বদলে গেছে। আর এই উপলব্ধি অহংকারকে সবচেয়ে বেশি কাঁপায়। এখন ওর সামনে মাত্র দুটো অপশন বাকি থাকে, সত্য পরিবর্তন আনা, শেষ মুহূর্তে ম্যানিপুলেশন চালানো। আর বেশিরভাগ মানুষ দ্বিতীয় বিকল্পটাই বেছে নেয়। সে বলবে, আমার ভয় তোমাকে হারানোর, আমি তোমাকে আঘাত দিতে চাই না, আমি এখনও যত্ন করি। এসব কথা ইমোশনাল হলেও স্পষ্ট নয়। আর মনে রেখো, যত্ন যদি স্পষ্ট না হয় তাহলে সেটা শুধু ভয়। যার সত্যিই তোমার দরকার সে ঝুঁকি নেয়, আর যে ঝুঁকি নেয় না সে শুধু নিজের আরাম ক্ষেত্র রক্ষা করে। কখনো মনে হয়েছে কেউ সবকিছু বলছে কিন্তু সেই একটি কথা বলছে না যা আসলে গুরুত্বপূর্ণ? যদি হয় তাহলে তুমি ঠিক এই পর্যায়েই আছো, যখন সে নিজেকে ঠিক প্রমাণ করতে করতে নিজের কাছে হারতে শুরু করে। এখন এখানে একটা অদ্ভুত ফেজ আসে। সে তোমাকে কনভিন্স করার চেষ্টা করছে না, আর সে নিজেকে কনভিন্স করার চেষ্টা করছে। আর এটাই তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। এখন সে তার মাথায় বারবার এই বাক্যগুলো বলে, আমি তো এতটা খারাপ ছিলাম না, সবাই ভুল করে, যদি একটু অ্যাডজাস্ট করতাম তো সব ঠিক থাকতো। এই কথাগুলো তোমার জন্য নয়, এটা তার নিজের কনসিয়াসের জন্য। কারণ ভিতরে কোথাও সে জানে কিছু ভুল হয়েছিল, কিন্তু অহংকার কখনো সরাসরি মানে না। অহংকার সবসময় গল্প তৈরি করে, পরিবর্তিত হয়। এই পর্যায়ে সে মেমোরিগুলোও নিজের মতো করে পাল্টাতে শুরু করে। এখন তার নিজের ভালো কাজগুলো বেশি মনে পড়ে, নিজের ভুলগুলো ছোট মনে হয়, আর তোমার রিয়াকশনগুলো বড় মনে হতে থাকে। এটা ইচ্ছাকৃত নয়, এটা ইগোর একটা ডিফেন্স মেকানিজম। এখন সে বাইরে থেকে স্বাভাবিক দেখাবে, হাসবে, কাজে ব্যস্ত থাকবে, লোকজনের সাথে মিলবে, কিন্তু ভিতরে একটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকবে, যদি আমি সঠিক ছিলাম তাহলে আমাকে এসব অনুভূত কেন হচ্ছে? আর এই প্রশ্নটাই ধীরে ধীরে ইগোকে খেয়ে ফেলে। এখন সে চায় তুমি কোনো রিয়াকশন দাও। কিভাবে? হঠাৎ করে কোনো প্রেক্ষাপট ছাড়া নিউট্রাল মেসেজ দিয়ে, হ্যালো, বা এমন কিছু যা পুরানো অনুভূতিগুলো জাগিয়ে তোলে, সেটা দেখতে চায়। তুমি এখনও সেইটাই নাকি? মানুষ মনে করে চলো কথা শুরু হলো, কিন্তু কথা শুরু হওয়া মানেই সেশন শুরু হয় না। ইচ্ছেটাই আসল ব্যাপার। আগে সেই ঠিক করতো কবে কথা হবে, এখন সে দেখে তুমি কতটা আগ্রহী কথা বলার জন্য। আর যদি আগ্রহ দেখাও, তার অহংকার আবার নিরাপদ হয়ে যায়। এটাই সবচেয়ে শক্তিশালী মুভ। স্বাভাবিক থাকা মানে দরকারি না হওয়া, না ঠান্ডা না বেশি উষ্ণ, ব্যালেন্স রাখা। এখন অহংকার একটা শেষ ভয় তৈরি করে, যদি এই মানুষ সত্যিই মানসিক দামে মুক্ত হয়ে যায় তাহলে আমি অপ্রাসঙ্গিক হয়ে যাব। আর অহংকার অপ্রাসঙ্গিক হওয়া যেন মৃত্যুর মতো লাগে। কখনো সে নরম হবে, কখনো দূরত্ব বজায় রাখবে, কখনো যত্ন দেখাবে, আবার কখনো উপেক্ষা করবে। এটা কোনো বিভ্রান্তি নয়, এটা ভেতরের ধসে পড়া।
যদি কেউ পরিষ্কার না হয়, সিদ্ধান্ত না নেয়, দিশা না দেয়, বুঝে নাও সে নিজেও ভেঙে পড়েছে। কিন্তু ভাঙা আর বদলানো আলাদা কথা। বদল তখনই হয় যখন মানুষ ঝুঁকি নিতে প্রস্তুত হয়, আর এখানে সে এখনও ঝুঁকি থেকে পালাচ্ছে। মানে বদল নয়, শুধু দেরি। তাকে বাঁচানোর চেষ্টা নয়, তার বিভ্রান্তি দূর করার চেষ্টা নয়, তার অপরাধবোধ কমানোর চেষ্টা না। কারণ এসব করার ফলে তুমি তার ইমোশনাল ক্রাচে পরিণত হয়ে যাও। যার সত্যিই তোমার দরকার আছে সে নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করে না, সে বদলায়। আর যে বদলাচ্ছে না সে শুধু নিজেকে রক্ষা করছে। কখনো কি তুমি মনে করেছো কেউ অনেক কিছু বলছে কিন্তু একটাও পদক্ষেপ এগোচ্ছে না? যদি হ্যাঁ, তাহলে তুমি ঠিক এই স্টেজে আছো। এখন পরের অংশটা আরও বেশি ইন্টেন্স, কারণ এখন ইগো প্রায় ভেঙে গেছে, অনুভূতিগুলো ভারী হয়ে গেছে। আর এখন বা তো সে সত্যিই এক ধাপ এগোবে বা এক শেষ চাল খেলবে যাতে সে নিজেকে বিজেতা মনে করাতে পারে। পার্ট 5, যখন সে বুঝতে পারবে মনে হচ্ছে নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে গেছে। এখন খেলা বাইরে নয়, এখন লড়াই তার ভেতরেই চলছে। পার্ট 4 পর্যন্ত সে নিজেকে ঠিক প্রমাণ করছিল। এখন পার্ট 5-এ সে এক জিনিস নিয়ে ভয় পেতে শুরু করেছে। এই মানুষটা আমার ছাড়াও ভালো আছে, আর এটাই ইগোর জন্য সবচেয়ে বড় ধাক্কা। এক অংশ বলে আমি ঠিক ছিলাম, আমি কিছু ভুল করিনি, যদি সামনেওয়ালা বুঝদার হতো। অন্য অংশ ধীরে ধীরে ফিসফিস করে, তাহলে এই দূরত্ব কেন প্রভাব ফেলছে? তাহলে এই অস্থিরতা কেন? তাহলে আমি কেন এর কথা মনে পড়ছি? এখান থেকেই সংঘাত শুরু। এখন সে গোপনে তোমাকে নজর দিতে শুরু করেছে। এখন সে তোমার কর্মকাণ্ড লক্ষ্য করে, তোমার টোনে পার্থক্য টের পায়, তোমার প্রতিক্রিয়া বিশ্লেষণ করে। কিন্তু সরাসরি কিছু বলবে না, কারণ সরাসরি কথা বলা মানে ইগোর পরাজয় মানা। আগে সে হালকাভাবেই ভেবেছিল, এখন বারবার চিন্তা করে এটা এত শান্ত কিভাবে থাকতে পারে। আগে তো রিয়্যাক্ট করত, এখন কেন করে না? আর এই প্রশ্নগুলো তাকে শান্ত থাকতে দেয় না। যদি সত্যিই সে ইমোশনালি বদলে যায় তাহলে আমি ফিরতে পারবো না। এই ভয়টা খুব নিঃশব্দ কিন্তু অনেক ভারী। এখন ইগো, কথা বলে একটু অ্যাটেনশন দাও, একটু ওয়ার্ম হও, দেখি এখনও কন্ট্রোল আছে কিনা। তাই হঠাৎ সে মিষ্টি হয়ে যাবে, পুরনো কথাগুলো মনে করিয়ে দেবে বা অর্ধেক যত্ন দেখাবে। কিন্তু খেয়াল রাখো, এটা চেষ্টা না, এটা পরীক্ষা। মানুষ ভাবে হয়তো এখন বদলে গেছে, না, এটা পরিবর্তন নয়, এটা লস ভার্জন। যখন কারো কিছু দরকার নেই কিন্তু হারানোর ভয় থাকে, আর অহংকার লস একদম সহ্য করতে পারে না। এখন সে নিজের কাছে প্রশ্ন তোলে, যদি আমি এগিয়ে যাই আর প্রত্যাখ্যাত হই, যদি আমি চেষ্টা করি আর মান কমে যায়, যদি আমি মাথা নত করি আর সামনেরটা। সে স্ট্রং মনে হওয়ায় মাঝপথে আটকে থাকে। কখনো অনেক ইন্টারেস্টেড দেখাবে, কখনো হঠাৎ ঠান্ডা হয়ে যাবে, কখনো যত্নশীল, কখনো দূরত্ব বজায় রাখবে। এটা মুড সুইং নয়, এটা ভেতরের ধয়। যদি তুমি এই ফেজে ধৈর্য ধরো, নিয়মিত থাকো, মানসিকভাবে স্থির থাকো, তাহলে শক্তি চুপচাপ বদলে যায়। এখন তুমি অপেক্ষা করছো না, সে অপেক্ষা করছে। এখন অহংকার এক শেষ ট্রিক চালায়। হয়তো নিজেকে আনঅ্যাভেলেবল দেখালে সে প্রতিক্রিয়া দেখাবে, তাই এখন সে দেরি করবে, রিপ্লাই দেরিতে দেবে, ব্যস্ত দেখাবে। কিন্তু আসলে সে দেখছে তুমি বিরক্ত হয়েছ কিনা। না না, যদি তুমি ডিস্টার্ব না হও তাহলে ওর মাথায় একটা লাইন ক্লিয়ার হয়ে যায়, এটা এখন আমার কন্ট্রোলে নেই। আর এই রিয়েলাইজেশন ইগো ভেঙে দেয়। একটা রাস্তা যেখানে ইগো হারে আর মানুষ রিস্ক নিয়ে সামনে এগোয়, আরেকটা রাস্তা যেখানে ইগো জিতে আর মানুষ নিজেকে বাঁচানোর জন্য এক শেষ ইমোশনাল মুভ করে। এখনও নিজেই জানে না কোন রাস্তা বেছে নেবে। তোমার জন্য সবচেয়ে জরুরি কথা এই ফেজে, কনভিন্স করো না, চাপ দিও না, এক্সপ্লেন করো না। কারণ যিনি এক্সপ্লেন করেন তিনি নিচে নেমে যান, আর যারা গ্রাউন্ডেড থাকে তারা উপরে উঠে যায়। যে মানুষ তোমার মূল্য ঠিকমতো বুঝতে পারে সে শুধু অনুভবই করে না, বাঁক নিতে ভয়ও পায়, আর সেই ভয়ই ঠিক করে দেয় পরবর্তী ঘটনা কী হবে। কখনো কি কেউ তোমাকে এভাবে ভালোবেসেছে কিন্তু তোমাকে পেতে কোনো রিয়েল ঝুঁকি নেয়নি? যদি হ্যাঁ হয় তাহলে তুমি এখনও সেই স্টেজেই আছো। এখন পরের অংশ অনেক বেশি ইন্টেন্স হবে, কারণ এখন অহংকার কাঁপছে, অনুভূতিগুলো ভারী। আর এখন পরের পদক্ষেপ হয় সত্যিকারের হবে, নয়তো সবচেয়ে বড় একটা মায়া। যদি এগিয়ে যেতে হয়, যখন অহংকার চুপচাপ হারতে শুরু করে কিন্তু মেনে নিতে ভয় পায়। এখন একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সে দেখাতে চায় যে তাকে কিচ্ছু যায় আসে না, কিন্তু তার মন সব সময় একই জায়গায় আটকে থাকে। বাইরে থেকে কাজ করছে, ভিতর থেকে বিক্ষুব্ধ। এখন সে তার স্মৃতিগুলোকে আবার লেখার চেষ্টা করে, নিজেকে বোঝানোর চেষ্টা করে, হয়তো এতটা বিশেষ কিছু ছিল না, আমি বেশি জড়িয়ে পড়েছিলাম, আমি চাইলে অনেক আগেই এগিয়ে যেতে পারতাম। কিন্তু সত্য হলো, যদি সে সত্যিই এগিয়ে যেত তাহলে এটা জাস্টিফাই করতে হতো না। এখন সে নতুন মানুষদের সাথে তুলনা করে, পুরনো মুহূর্তগুলোকে নতুন অভিজ্ঞতায় বদলানোর চেষ্টা করে, কিন্তু প্রতিটা তুলনার পর একই অনুভূতি আসে, কিছু একটা মিসিং।
আর এই মিসিং জিনিসটা ইগো থেকে না, ফিলিং থেকে জড়িত। এখান থেকেই ফ্রাস্ট্রেশন শুরু হয়। যদি এটা সত্যিই চলে যায়, তাহলে হয়তো এখন এটা আমাকে দরকারই মনে করবে না। যদি এটা কারো অন্যের সাথে ঠিক একই রকম হয়, এই প্রশ্নগুলো তাকে দুর্বল করে না, এটা তাকে আনস্টেবল করে তোলে। এখন সে সঠিকভাবে নিজের ভ্যালু প্রমাণ করতে চায়, নিজেকে ডিজায়ারেবল দেখাতে চায়। তাই এখন সে অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করে, কখনো জেলেসি তৈরি করে, কখনো নিজেকে রেয়ার দেখায়। কিন্তু খেয়াল রাখতে হবে, এটা কনফিডেন্স না, এটা ফিয়ার ম্যানেজমেন্ট। এখন তার মেসেজগুলো বদলে যায়। এখন তার কথা অস্পষ্ট হয়, অর্ধেক খোলা থাকে, যেন সামনে বসা মানুষ নিজেই অনুমান করে। কেন? কারণ স্পষ্ট বলা মানে ঝুঁকি নেওয়া, আর অহংকার সেই ঝুঁকি নিতে পারে না। এখন সে চায় তুমি অনুভব করো, কিন্তু নিজেকে দায়ী রাখতে চায় না। তাই সে ইমোশনাল হিন্টস দেবে, কিন্তু পরিষ্কার উদ্দেশ্য দেবে না। এটা একটা ঝামেলার ধাপ। মানুষ ভাবে কমপক্ষে চেষ্টা তো করছে। না, চেষ্টা তখনই হয় যখন সামনে বসা মানুষ ভয়ের মাঝেও এগিয়ে যায়। এখানে সে শুধু আবার নিয়ন্ত্রণ নিতে চায়। আমি চলে গেলে কি সে আমাকে থামাবে? আর এই প্রশ্ন তার কাজকর্ম ঠিক করে। বেশি বোঝাতে গিয়ে, হ্যাঁ, বেশি জাস্টিফাই করো, বেশি অ্যাডজাস্ট করো, তখন ইগো জিতে যায়। সে ভাবে এখনও আমার কন্ট্রোল আছে। কাজ যখন স্টেডি আর কনসিস্টেন্ট হয়, তখন ইগো একটা ধাক্কা খায়। সে ভাবতে থাকে কিছু বদলাচ্ছে, আর সেই চিন্তাই তাকে অস্থির করে দেয়। এখন ভিতরে একটা ডায়লগ চলে, ইগো যেন ঝুঁকো না, কন্ট্রোল হারাবে। ফিলিংস আসছে, কিন্তু এগুলো যাচ্ছে, আর এই লড়াই তাকে ক্লান্ত করে দেয়। এখন সে নিজেকে বলে, টাইমিং ঠিক নেই, পরিস্থিতি আলাদা, এখন ঠিক সময় নয়। এটা কোনো এক্সকিউজ নয়, এটা পালানোর রাস্তা। এখন সে একটা পয়েন্টে এসে পৌঁছায় যেখানে তাকে একটা সিদ্ধান্ত নিতে হয়। বা তো অহংকার ভেঙে স্পষ্ট হয়ে সামনে এগোবে, বা তো অহংকার ধরে রেখে পরিস্থিতিকে আরও জটিল করে রাখবে। এখান থেকেই পরবর্তী পথ নির্ধারণ হয়। যেই মানুষ সত্যি আপনার মূল্য বুঝতে পারে, সে বিভ্রান্তিতে থাকে না। বিভ্রান্তি তখন হয় যখন সে আপনাকে চায়, কিন্তু নিজের ইমেজকে বেশি গুরুত্ব দেয়। এখন আপনার নীরবতা শাস্তি নয়, কৌশল নয়, বরং একটা আয়না হয়ে দাঁড়ায় যেখানে সে নিজেকে দেখে। এখন যা হবে তা অভিনয় হবে না, হয় সত্যিকারের উদ্দেশ্য প্রকাশ পাবে বা স্থায়ীভাবে সরে যাবে। মাঝপথে কোনো বিকল্প নেই। যদি কেউ আপনাকে হারানোর ভয় পায়, কিন্তু আপনাকে যদি ঝুঁকি না নেয়, সেটা শুধু তোমাকে না, নিজের অহংকারকেই বাঁচাচ্ছে। আজ যদি সে সামনে এসে বলে, আমার সময় দরকার, তাহলে কি সত্যি সে সময় চাইছে, নাকি শুধু সিদ্ধান্ত নেওয়া টালাচ্ছে? এখন গল্প সেই মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে পরের পদক্ষেপ সব কিছু স্পষ্ট করে দেবে। এখন কথা কম হবে, কাজগুলো সিদ্ধান্তমূলক হবে, আর তখনই বোঝা যাবে এটা সম্পর্ক ছিল নাকি শুধু নিয়ন্ত্রণ। যদি প্রস্তুত হও, তাহলে পরের অংশ আরও বেশি কাঁচা এবং সরল হবে। ষষ্ঠ অংশে সে বুঝতে শুরু করবে যে এখন বিষয়টা তার হাত থেকে বেরিয়ে যেতে পারে। সব কিছু স্পষ্ট দেখতে শুরু করবে। এখন সেই পর্যায় শেষ হয়ে গেছে যেখানে সে কেবল অনুমান করছিল। এখন ওর কাছে সেটা অনুভব হতে শুরু করল। আর এই অনুভূতি আর স্বস্তিদায়ক নয়। এখন ওর উৎকণ্ঠা আলাদা রকমের। এটা সেই উৎকণ্ঠা নয় যা ব্রেকআপের ঠিক পরেই আসে। এটা আরও গভীর, কারণ এখন সামনেওয়ালা কাঁদছে না, প্রশ্ন করছে না, অভিযোগও করে না, শুধু নিজের জগতে মগ্ন হয়ে আছে। এখানেই ইগো সবচেয়ে বড় আঘাত পায়, কারণ ইগো একটাই জিনিস সহ্য করতে পারে না, সেটা হলো গুরুত্বহীনতা। এখনও লক্ষ্য করে মেসেজের টোন বদলে গেছে, পাওয়া যাওয়া কমে গেছে, আবেগঘন নির্ভরতা চলে গেছে। আর সবচেয়ে বিপজ্জনক জিনিস, এখন সামনেওয়ালা এক্সপ্লেইন করে না। এক্সপ্লেইন করা মানে ছিল, আমাকে বুঝো, আমাকে ছেড়ে যেও না। এক্সপ্লেইন না করা মানে সে ঠিক আছেই, আর এটাই ইগো ভাঙে। এখন তার ভিতরে একটা ভয় আসে যা সে কারো সাথে শেয়ার করে না। যদি সত্যি সে মুভ অন করে যায়, তাহলে ওর আচরণ বদলে যায়। কিন্তু খেয়াল করো, এসব আচরণ ভালোবাসা থেকে আসে না, এগুলো আসে প্যানিক থেকে। হঠাৎ জিজ্ঞেস করতে শুরু করে, তুমি কি করছো? তোমার রুটিনে আগ্রহ দেখাতে শুরু করে, তোমার লাইফের ফাঁক ফোকর খুঁজতে থাকে। কেন? কারণ এখনও কন্ট্রোল ও আবার ফিরে আসতে চায়, কিন্তু কিভাবে কন্ট্রোল করবে সেটা সে বুঝতে পারে না। কারণ আগে তুমি সহজে রিয়্যাক্ট করতে, এখন করো না। এখনও টেস্টিং মোডে চলে যায়, ছোট ছোট কাজ করে, কখনো মিষ্টি হয়, কখনো দূরে চলে যায়, কখনো আবেগপ্রবণ হয়, কখনো ঠান্ডা হয়ে যায়। এটা কোনো কনফিউশন না, এটা টেস্টিং প্যাটার্ন। সে দেখতে চায় এখনও কি এটা কম্পন করে নাকি, তখন ওর জবাব পাওয়া যায়। যদি না করো, ওর প্যানিক লেভেল বাড়ে। এখন ইগো আর ফিলিংসের লড়াই খোলাখুলি সামনে আসে। ফিলিংস বলে, এটা স্পেশাল ছিল, এটা হারানো ভুল হবে। ইগো বলে, যদি আমি নত হই তাহলে আমার ভ্যালু শেষ হয়ে যাবে। আর এখানেই সে স্টাক হয়ে যায়। এখন সে ক্ল্যারিটি দেয় না, কারণ ক্ল্যারিটি দেওয়া মানে ঝুঁকি নেওয়া, আর ইগো ঝুঁকি নিতে চায় না। এখন সে অর্ধেক কানেকশনই ধরে রাখে, না পুরোপুরি ভিতরে, না পুরোপুরি বাইরে। কেন? কারণ সে চায় তুমি পাওয়া যাও, কিন্তু সে কমিটেড না হও। এখানেই সবচেয়ে বেশি মানুষ ভেঙে পড়ে, কারণ এই ফেজটা ইমোশনাল টর্চার। কিন্তু একটা সত্যি বুঝে নাও, যে মানুষ তোমাকে সত্যি সত্যি হারানোর ভয় পায়, সে তোমাকে কনফিউজ করে না। কনফিউশন হয় তখন যখন মনোভাব স্পষ্ট থাকে না। এখন তার সবচেয়ে বড় ভয় হচ্ছে, যদি এটা ওর সাথে ঠিক তেমনি মজবুত হয়ে গেল যেভাবে আমার সাথে ছিল। এই ভাবনা ওকে ভেতর থেকে খেয়ে ফেলছে, কিন্তু ও সরাসরি কিছু করে না। ও অসাম্প্রদায়িক পথে যায়।
এখনও সোশ্যাল মিডিয়ায় নিজের উপস্থিতি দেখায়, নিজেরকে খুশি দেখানোর চেষ্টা করে, কখনো কখনো ঈর্ষা জাগানোর চেষ্টা করে, কিন্তু এগুলো সব নাটকীয়তা। আসল অবস্থা তখনই দেখা যায় যখনও একা থাকে। তখনও নিজের অহংকারকে প্রশ্ন করে, আমি কি ভুল ছিলাম? আমি কি এটা হালকাভাবে নিয়েছে? আমি কি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে গেছি? আর অহংকার এই প্রশ্নগুলো পছন্দ করে না, তাই অহংকার শেষবারের মতো চলেই যাচ্ছে। সে নিজেকে বোঝায়, যদি এটা সত্যিই আমার জন্য গুরুত্বপূর্ণ হতো তাহলে সে নিজেই আসত। এই বাক্যটা ইগোর একটা অস্ত্র, কিন্তু এটা তাকে ভেতর থেকে কষ্ট দেয়, কারণ যদি তুমি না আসো তাহলে তার সারা চিন্তাধারা ভেঙে পড়ে। এখন সে অপেক্ষা করে, আর অপেক্ষা ইগোকে সবচেয়ে বেশি ভাঙে। এখন তুমি যদি শান্ত থাকো, ধারাবাহিক থাকো, মাটির সঙ্গে ডুবে থাকো, তাহলে একটা জিনিস স্পষ্ট হয়ে ওঠে, এখন খেলা তোমার হাতে নেই, কিন্তু তার ইগোর হাত থেকে বেরিয়ে গেছে। ইগো তখনই শক্তিশালী লাগে যতক্ষণ সে মনে করে সামনেওয়ালা ঠিক তাই দাঁড়িয়ে আছে। যেদিন ওর মনে হবে সামনে যে এগোচ্ছে, তখন ইগো ডিফেন্সিভ হয়ে যায়। এখন পরের কি হবে সেটা ইগো ঠিক করবে না। এখন বা তো ভাই জিতে যাবে বা অনুভূতিগুলো জিতে যাবে, কিন্তু এই সিদ্ধান্ত কোনোভাবেই হালকা হবে না। যদি তুমি এখান পর্যন্ত শুনতে পেরেছ, তাহলে মানে এই ভিডিও শুধু কানে আটকে থাকেনি, কোথাও ভেতরে ঢুকে আটকে গেছে, কারণ এখানে যা কথা বলা হয়েছে সেটা কোনো বইয়ের লাইনের মতো নয়। এগুলোই তো সেই পরিস্থিতি যেগুলো তুমি প্রতিদিন পার হও কিন্তু বলে উঠতে পারো না। কখনো কখনো কোনো ভিডিওর কাজ সমাধান দেওয়া নয়, শুধু এটুকু করলেই যথেষ্ট যে মানুষ নিজের সাথে মিথ্যা বলা বন্ধ করে দেয়। যদি আজকে শুনতে শুনতে আপনি আপনার কোনো সিদ্ধান্ত আবার ভাবছেন, তাহলে এই ভিডিওটা তার কাজ করে ফেলেছে। আর যদি এখনও মনের মধ্যে কোনো প্রশ্ন আটকে থাকে, কোনো পরিস্থিতি, কোনো বিভ্রান্তি বা এমন কোনো মোড় যেখানে বুঝতে পারছেন না পরের পদক্ষেপ কি হবে, তাহলে সেটা নিজের মধ্যে চাপিয়ে রাখবেন না, এখানে লিখে ফেলুন। হয়তো আমি উত্তর দেব, হয়তো কেউ পড়ে বলবে আমার সাথেও একই ঘটনা ঘটেছে। আর কখনো কখনো এই অনুভূতিটাই যথেষ্ট যে আপনি একা নন। যদি এই কথাগুলো আপনাকে সত্যি মনে হয়, তাহলে বুঝবেন এই চ্যানেল এটা নয়, এই চিন্তাধারাটাই বেছে নিয়েছেন। আর যদি আগেও যদি এমন কর্কশ, পরিষ্কার আর মিশ্রণহীন কথা শুনতে চাও, তো জানো তো কি করতে হবে এখানে। বাকিটা যা ছিল সব ভিডিওতেই বলা হয়ে গেছে। হ্যাঁ।